আপনি করেছেন আমাদের কি কয়টা করে ক্লাস হয়েছে? একটা করে ক্লাস হয়েছে। আমিও তো একটা করে ক্লাস করেছি। বিকেলে আমরা তিনটা করে ক্লাস করছি সপ্তাহে। তো 241 অ্যাডভান্স ক্যালকুলাসে আমি চাচ্ছি ভেক্টর ক্যালকুলাস পোর্শনটা আমার পড়ানোর কথা, এবং সেটার জন্য দুটো টেক্সট বই আমি লিখে দিয়েছি। একটা হচ্ছে ক্যালকুলাসের বাই হাওয়ার্ড অ্যান্টন, আর একটা হচ্ছে সহজ আউটলাইন সিরিজের ভেক্টর অ্যানালাইসিসের বইটা আছে স্পাইসেলের। এছাড়াও আর অসংখ্য বই আছে অ্যাডভান্স ক্যালকুলাসের যে টপিকগুলো আছে ওগুলোকে কভার করে অসংখ্য বই আছে। তোমরা তোমাদের নিজেদের পড়ার জন্য জানার জন্য লাইব্রেরিতে যে কোর্স কন্টেন্টের যে টপিকগুলো আছে সেটার সাথে রিলেভেন্ট বই খুঁজে বের করে পড়তে পারো। ঠিক আছে, আমি দুইটা লিখলাম। কোর্স আউটলাইন আরও বই আছে, কিন্তু বইয়ের শেষ নাই, ইউনিভার্সিটি বইয়ের শেষ নাই। আমি একটা বই কভার করার চেষ্টা করি। ঠিক আছে, প্রথম যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে ভেক্টর ফিল্ড আর স্কেলার ফিল্ড। কিন্তু ভেক্টর ফিল্ড আর স্কেলার ফিল্ড সিলেবাস থেকে একটু কথা বলি। তো সিলেবাসের প্রথম টপিক হচ্ছে ভেক্টর ফিল্ড, স্কেলার ফিল্ড, দেন ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ভেক্টর। ভেক্টরের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আছে, দেন ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স কার্ভ, এদের সিগনিফিকেন্স আছে, এবং পরবর্তীতে লাইন ইন্টিগ্রেশন, এই টপিকগুলো আছে। আমরা আমাদের 2-1 লেভেলে যেটা স্ট্যান্ডার্ড এই টপিকগুলোর উপর বেস করে যে কনসেপ্ট স্ট্যান্ডার্ড সেগুলো ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো। যদিও কিছু জিনিসপত্র আগে পড়ে আসলাম, কারণ তোমাদের এই লেভেলের যে জিনিসটা আমি সেগুলো ক্লাসে উপস্থাপন করার চেষ্টা ইনশাআল্লাহ করব। ঠিক আছে, আমি ভেক্টর ফিল্ড বা ভেক্টর স্কেলার ফিল্ড বলার আগে ভেক্টর ভ্যালু ফাংশন দিয়ে শুরু করতে যাচ্ছি। ভেক্টর ভ্যালু ফাংশন দিয়ে শুরু করতে যাচ্ছি। ভেক্টর ভ্যালু ফাংশন হচ্ছে ইনপুট হিসেবে সে স্কেলার ভ্যালুগুলো দিবে। একটা ফাংশন যে ইনপুট হিসেবে স্কেলার ভ্যালুগুলোকে দিবে, মানে রিয়েল নাম্বারকে দিবে, এবং আউটপুট হিসেবে ভেক্টর দিবে। মানে প্রত্যেকটা রিয়েল ইনপুটের জন্য ভেক্টর আউটপুট ভেক্টর বলে যে অ্যাসোসিয়েশন রিয়েল নাম্বারের সাথে ভেক্টরের, সেটাকেই ভেক্টর ভ্যালু ফাংশন বলা হয়। সেটাকে আমরা কিভাবে ডিনোট করি, সেটাকে আমরা স্ট্রাকচারালি বা ম্যাথমেটিক্যালি বা সিম্বলিক্যালি আমরা এইভাবে ডিনোট করে থাকি। আর ইজ আ ভেক্টর ভ্যালু ফাংশন অফ টি, সেটা টি আই টি জে জেড টি কে এভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, এখানে টি হচ্ছে রিয়েল নাম্বার বা রিয়েল ভেরিয়েবল। আমি যদি টি এর ভ্যালু সাপোজ 0 ইনপুট দিলাম, তাহলে টি যদি টাইম রিপ্রেজেন্ট করে তাহলে 0 সময় বা ইনিশিয়ালি টি এর ভ্যালু 1, 1 মিনিট পর বা 1 সেকেন্ড পর, টি এর ভ্যালু 2 সেকেন্ড পর আর কত বা পজিশন ভেক্টরটা কত সেটা নির্দেশ করতেছে ভেক্টর পাচ্ছে। এটা নিচে স্যার সাউন্ড একটু কমাই দেন, এই সাউন্ডটা একটু কমাই দেন, মাইক ডিস্টার্ব। আমরা বলছিলাম একটা ভেক্টর ভ্যালু ফাংশন, এটা কি মানে আমার বোঝাবুঝি হয়েছে না? একটা ভেক্টর ভ্যালু ফাংশন আমি ইনপুট হিসেবে স্কেলার দিচ্ছি, আউটপুট হিসেবে ভেক্টর পাবো। এখন ভেক্টর ভ্যালু ফাংশন কি রিপ্রেজেন্ট করে গ্রাফিক্যালি? ভেক্টর ভ্যালু ফাংশনের একটা রিপ্রেজেন্টেশন আছে। বলো একটা পয়েন্ট যেটা মুভ করতেছে, একটা পয়েন্ট 3D স্পেসে মুভ করতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। যদি আমার টি না থাকতো, যদি আমার টি না থাকতো, তাহলে এটা পজিশন ভেক্টর হতো না। জি স্যার। পার্টিকুলার পয়েন্টের অরিজিন থেকে কোন ডিরেকশনে আছে সেটা বলতে গেল। এখন টি দিয়ে দিয়েছি একটা ভেরিয়েবল, পয়েন্টে কি করছে? মুভ করতেছে। জি স্যার। কোথায় মুভ করতেছে? 3 ডাইমেনশনাল স্পেসে মুভ করে আছে। একটা অরিজিন রেসপেক্ট। ওই পয়েন্টটার লোকাসটা হচ্ছে একটা পথ, তাই না, বা একটা কার্ভ। সেই কার্ভটা কোথায় আছে? স্পেসে আছে। সেই জন্য এটাকে স্পেস কার্ভ বলা হয়। তার মানে ভেক্টর ভ্যালু ফাংশনে এই স্পেস কার্ভও বলা যেতে পারে। ঠিক আছে, স্পেস কার্ভ কেন বলা হচ্ছে? ধরো এরকম একটা গ্রাফ আছে, যেমন এই দুটোর মধ্যে একটা পার্টিকেল ঢুকলো
এবার ধরো মাছি করবো, মাছিটা বিভিন্ন সময় র্যান্ডমলি বিভিন্ন দিকে মুভ করবে, তার যে সংখ্যার কম লোকাস সেটাই আসলে একটা ভেক্টরিয়াল ফাংশন, তাই না? এটাই হচ্ছে ভেক্টরিয়াল ফাংশন। সো আমার এই পার্টিকুলার পয়েন্টে এরপর আসলে যেটা আমরা ভেক্টরিয়াল ডেরিভেটিভ করতে হবে, সো ভেক্টরিয়াল ডেরিভেটিভটা আসলে খুব ইজিলি ডিফাইন করা হয়েছে তার কম্পোনেন্ট যে ফাংশনগুলো আছে তাদের ডিফারেন্সিয়েশন। ভেক্টর ভ্যালু ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে কম্পোনেন্ট ফাংশনগুলো x y z তার ডিফারেন্সিয়েশন, মানে অর্ডিনারি ডেরিভেটিভ যেভাবে করতাম সেভাবে জাস্ট এই ফ্রেমে প্লট করতে হবে। আর একটা एग्जांपल হিসেবে যদি দেই আমি r t হচ্ছে ti plus t cube j plus t to the power t minus 2 k cap, তাহলে dr dt কি হবে বলো তো? I plus G square J plus R K. তাই না? আচ্ছা এটা হবে dr dt ফিজিক্যালি বা ফিজিক্সের ভাষায় রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু t রিপ্রেজেন্টস ভেলোসিটি ভেক্টর, তাই না? এটা ভেলোসিটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে না, তাহলে এটা যদি আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয় তার পজিশন ভেলোসিটি ভেক্টরটা এভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। আবার যদি এটা ডেরিভেটিভ নিই তাহলে আমি অ্যাক্সিলারেশন পাবো, আর এটা ডেরিভেটিভ নিয়ে দেখি অ্যাক্সিলারেশন আসবে d স্কয়ার r dt স্কয়ার, তাহলে করেসপন্ডিং কম্পোনেন্টগুলো আবার ডেরিভেটিভ হবে। করেসপন্ডিং কম্পোনেন্টের ডেরিভেটিভ হলে 1 এর ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ হলে 60 i j cap থাকবে, তাই না? তাহলে অ্যাক্সিলারেশনটা y অ্যাক্সিস বরাবর কাজ করছে, অন্যদিকে তার কম্পোনেন্ট নাই। এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা দাঁড়াতে পারলাম। আচ্ছা, এখন কোন কার্ভের একটা পার্টিকুলার পয়েন্টের ট্যানজেন্ট কি রকম? ট্যানজেন্ট হচ্ছে ওই কার্ভের ডেরিভেটিভটা না, ডেরিভেটিভটা ট্যানজেন্ট লাইন ডেরিভেটিভের স্লপ থেকে আমরা ডেরিভেটিভের ভ্যালু থেকে আমরা স্লপ বের করে ট্যানজেন্ট পাবো না। এই কার্ভটা পরে এবার মুভ করতেছে, এই পার্টিকুলার পয়েন্টে স্পর্শক বা ট্যানজেন্ট এটা ডেরিভেটিভ। আচ্ছা, এই টিটাকে কিভাবে ডিফাইন করে? ট্যানজেন্টটাকে আমরা ভেক্টর ভ্যালু ফাংশনে কিভাবে ডিফাইন করব? এই ডিফাইন করার ওয়েটা হচ্ছে ভেক্টর ভ্যালু ফাংশন r কে আমি যদি s এর জন্য ডেরিভেটিভ করি তাহলে আমি t পাবো, ঠিক আছে? এটা হচ্ছে বাই ডেফিনিশন। s টা কি? s হচ্ছে r লেন্থ, কার r লেন্থ? ওই কার্ভের স্পেস কার্ভের r লেন্থের রেসপেক্টে যদি আমি স্পেস কার্ভের ডেরিভেটিভ করি তাহলে আমি ট্যানজেন্ট ভেক্টর পাবো, এবং এই ট্যানজেন্ট ভেক্টরটা তখন আমরা ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। স্যার কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? ট্যানজেন্ট ভেক্টর বাট এটা ইউনিট ট্যানজেন্ট ভেক্টর না, এটা ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। আর লেন্থের রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েশন করলে ইউনিট ট্যানজেন্ট ভেক্টর পাবো। কারণ মোস্ট অফ দ্য টাইম ফাংশনগুলো টাইমসে দেওয়া থাকে, আর লেন্থে দেওয়া থাকে না, বাট টি পেতে গেলে আর লেন্থের মাধ্যমে পেতে হবে। তাহলে চেইন রুল ব্যবহার করে আমি টি এবং এস এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো, তাই না? এরপরে তুমি যদি মুভ করো টি পয়েন্টে, এই পার্টিকুলার পয়েন্টটা যদি পয়েন্ট টি হয়, এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি ইউনিট ভেক্টর টি এদিকে আসলো, টি এর সাথে পারপেন্ডিকুলারলি আরেকটা ভেক্টর যাবে, যেহেতু পারপেন্ডিকুলার ভেক্টর সেটাকে নরমাল বলা হয়। পারপেন্ডিকুলার মানে হচ্ছে নরমাল। টি এর সাথে পারপেন্ডিকুলার আরেকটা ভেক্টর ইউনিট ভেক্টর আছে, সেটাকে আমরা নরমাল বলি। ইনফ্যাক্ট আমরা অসংখ্য পারপেন্ডিকুলার ভেক্টর আছে সেই ডাইমেনশনাল স্পেসে। কোনো কার্ভের ট্যানজেন্ট যদি চিন্তা করি, ওর সাথে এটা যদি ট্যানজেন্ট হয়, ওর সাথে পারপেন্ডিকুলার অসংখ্য ভেক্টর আছে, চিন্তা করি। জি স্যার। কিন্তু আমরা কোনো একটাকে যদি ফিক্সড ধরে নিই তাহলে আরেকটা ফিক্সড করা হবে ইজি হবে, জাস্ট লাইক এস আই জে কে, ঠিক আছে? টি এবং এন পারপেন্ডিকুলার, আবার এন আর টি যে প্লেনে আছে সেই প্লেনের ডিরেকশন বরাবর, মানে ওর নরমাল বরাবর আরেকটা ইউনিট ভেক্টর আছে, সেটা হচ্ছে আমার
এর সাথে, তার মানে আলটিমেটলি টি এন্ড পি পরস্পর অর্থগোনাল এবং তারা ইউনিট ভেক্টর। তিনটা অর্থগোনাল ভেক্টরের নাম হলো ইউনিট ভেক্টর, তোমাদের পরিচিত আই জে কে, তাই না? আই জে কে রেক্ট্যাঙ্গুলার সিস্টেম বা রাইট হ্যান্ডেড সিস্টেম যেমন ফর্ম করে, এখানেও ঠিক তেমনভাবে টি এন্ড পি অর্থগোনাল ইউনিট ভেক্টর হওয়ার কারণে এরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম ফর্ম করতে পারে, বিকজ এই কতগুলো এটার ক্ষেত্রে সত্য হচ্ছে, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে দেখো আমি যদি এই পজিশনে আসি তাহলে ট্যানজেন্টটা কি এরকম হবে না? তার মানে ট্যানজেন্টটা কি তার দিক চেঞ্জ করতেছে? ট্যানজেন্টটা তার দিক চেঞ্জ করতেছে। তাহলে পারপেন্ডিকুলারিটি মেইনটেইনের জন্য নরমাল তাও তার আগের পজিশন থেকে ডিরেকশন চেঞ্জ করতেছে। ফলে বাই নরমাল এই পয়েন্টে যেই বরাবর বাই নরমালের ডিরেকশনটা এই পয়েন্টে ডিফারেন্ট ডিরেকশন হবে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, আমি যদি পি পয়েন্ট থেকে মুভ করে করে সাপোজ কিউ পয়েন্টে আসি, তাহলে ট্যানজেন্ট নরমাল বাই নরমাল এই ভেক্টরগুলো চেঞ্জ হয়, এই ভেক্টরগুলো তার ডিরেকশন চেঞ্জ করে। তার মানে টি ভেক্টর, ই ভেক্টর, এন ভেক্টর এরা আসলে মুভিং কোঅর্ডিনেট সিস্টেমের মতো, মানে কোঅর্ডিনেট এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু ফিক্স থাকতো আই থেকে, তাই না? ওগুলো কিন্তু ভেরিয়েবল ছিল না, কিন্তু আমি যদি মুভ করি তাহলে ডিরেকশনগুলো মুভ হচ্ছে না, কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ হবে। টিটা এবং টিটা আসলে মুভ করেছে, চেঞ্জ হচ্ছে, বিটাও চেঞ্জ হচ্ছে, এনটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এদের রেট অফ চেঞ্জ আছে, এদের রেট অফ চেঞ্জ আছে পসিবল। সো এদের রেট অফ চেঞ্জ এদের যদি পসিবল এবং অলরেডি এস্টাবলিশ, সেগুলো কোন ডিরেকশন বরাবর সেটার উপর একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটাকে বলা হয় সেরেন্ট ফর্মুলা। এগুলো আসলে কোন ডিরেকশন বরাবর হয়, এই ডিরেকশন বরাবর হয়। তোমরা একটু খেয়াল করে দেখো তো, দেখো কোন একটা ভেক্টর এ যদি 5b হয়, তাহলে a এর দিক কোন দিকে? বি এর দিকে, b এর দিক, a এর দিকে, তাই না? তো সেই হিসাব করলে কি একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে ট্যানজেন্টের রেট অফ চেঞ্জ কোন ডিরেকশন বরাবর হবে? নরমালের দিকে। আচ্ছা, তার মানে টি কোন ডিরেকশন বরাবর রেট অফ চেঞ্জ দিচ্ছে? নরমাল ডিরেকশন বরাবর রেট অফ চেঞ্জ দিচ্ছে। এটা থেকে আমরা এক্সাম্পল করে এটা বলতে পারবো তো নাকি? জি স্যার। ট্যানজেন্টের রেট অফ চেঞ্জ নরমাল ডিরেকশন বরাবর। এই ফর্মুলাটা শুরু কিভাবে আছে তুমি দেখতে পারো, বইতে আছে, প্রুফটা করে নিই। আমরা জাস্ট ফর্মুলা লিখলাম। আচ্ছা, বাই নরমালের রেট অফ চেঞ্জ, ইউনিট বাই নরমাল রেট অফ চেঞ্জ কোন দিকে হয়? নরমালের দিকে। নরমালের ডিরেকশন তার অপোজিট দিকে হয়, তাই না? এটা কি নরমাল হয়, তার অপোজিট 100 মিটার হয়। এই ট্রাউ হচ্ছে টরশন অফ এ কার্ভ, আর কাফা হচ্ছে কার্ভেচার অফ এ কার্ভ। এখন আসো কার্ভেচারটা আমরা কিভাবে ডিফাইন করি? কার্ভেচারটা আমরা কিভাবে ডিফাইন করি? কার্ভেচারটা আমরা তুমি একটু এই ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করো, তাহলে তুমি দেখবা যে আমি উভয় পক্ষে ম্যাগনিটিউড নেই, তাহলে কার্ভেচারের ব্যাপারটা আমরা ডিফাইন করতে পারি। উভয় পক্ষে ম্যাগনিটিউড নিলে ডিটি ডিএস আমরা পাবো, আর রাইট সাইডে পাবো হচ্ছে কাপা এন এর ম্যাগনিটিউড। এনটা যেটা মানে ইউনিট ভেক্টর, তার মান 1 হবে, আর কাপা স্কেলার তার ম্যাগনিটিউডটা ওই স্কেলার হবে। তাহলে কাপাটা আসলে ডিটি ডিএস এর ম্যাগনিটিউড। আমরা বলতে পারি রেট অফ চেঞ্জ অফ ইউনিট ট্যানজেন্ট ভেক্টর উইথ রেসপেক্ট টু আর প্লেন, ওই ভেক্টরের ম্যাগনিটিউড। the magnitude of rate of change of unit tangent vector with respect to r plane is known as curvature, তাই না? আচ্ছা, এখন আমি যদি এটাকে t এর মাধ্যমে না বলে স্পেস কার্ভের মাধ্যমে রেট অফ চেঞ্জ আকারে বলি, তাহলে কিভাবে হবে? t মানে কি? ds, তাহলে t একবার ऐसे जन करो তাহলে r কে বার করতে কি বল না, d স্কয়ার r ds স্কয়ার। তারপরে স্পেস কার্ভের সেকেন্ড ডেরিভেটিভের ম্যাগনিটিউডটাই আসলে কার্ভেচার ডিনোট করে। স্পেস কার্ভের সেকেন্ড ডেরিভেটিভের ম্যাগনিটিউডটা আমরা কার্ভেচার ডিনোট করে। কার্ভেচার মানে কোন একটা কার্ভ কি পরিমাণ বেন্ড বা বাঁকা হয়ে যাচ্ছে সেটা নির্দেশ করে।
যেমন একটা সরলরেখা যদি আমি চিন্তা করি, সরলরেখার প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট লাইন, ট্যানজেন্ট ভেক্টর যদি আমি ড্র করা হয়, তাহলে ট্যানজেন্টগুলো কি তার ডিরেকশন চেঞ্জ করবে? না স্যার, ট্যানজেন্ট কি তার ডিরেকশন চেঞ্জ করে সরলরেখার উপর? করবে না। সবসময় আমার ওইটার উপরই থাকবে না? জি স্যার। আমি এই পয়েন্টের যে ডিরেকশন, এই পয়েন্টের একই ডিরেকশন, এই পয়েন্টের একই ডিরেকশন, তাহলে ট্যানজেন্টের ডিরেকশনের কোনো চেঞ্জ নাই, তাহলে তার রেট অফ চেঞ্জ আছে? না স্যার, রেট অফ চেঞ্জ জিরো। জিরো। তার রেট অফ চেঞ্জ জিরো, তো তার মানে কার্ভেচার কত তাহলে? জিরো। রেট অফ চেঞ্জ জিরো, কার্ভেচার জিরো। এখানে কোনো বেন্ড নাই, তাহলে সরলরেখার কার্ভেচার জিরো। জিরো। তোমাদের এটা তো অর্থ হলো না? জি স্যার। সরলরেখার ক্ষেত্রে বক্রতা আছে? নাই। কার্ভেচার জিরো। সিমিলারলি আমরা টরশন দিয়ে কিভাবে ডিফাইন করব তাহলে? বেন্টের পরিবর্তনের আর টরশন দিয়ে কিভাবে ডিফাইন করব? বেন্টের, এই এটা কত? স্যার এটা বেন্টের পরিবর্তনের আর ম্যাগনিটিউড। স্যার এই ডিফারেন্সিয়েশনের আর ম্যাগনিটিউড হবে আর কি। হ্যাঁ, আমরা সেটা আমি সিম্পলি বলতে পারি যে ম্যাগনিটিউড অফ rate of change of unit by number with respect to r plane জি স্যার। torsion, তাই না? তবে by number rate of change এর ম্যাগনিটিউডটাই হচ্ছে আমার torsion, টরশন। কারণ এটা ইউনিট ভেক্টর থাকে, কাউন্টার থাকে। torsion মানে কোন একটা কার্ভে এর মধ্যে কতটুকু মোচড় আছে বা প্যাচ আছে সেটা নির্ধারণ করে দেয়, ঠিক আছে? এই কথা যেটা বললাম, ও আচ্ছা, নরমাল সব নরমাল রেট অফ চেঞ্জটা কোন দিকে হয় সেটা বলিনি। এটা বলেছি নরমালের দিকে হয়, এটা বলেছি নরমালের অপোজিট দিকে হয়, আর এটা কোন দিকে হয়? রাইট সাইড খেয়াল করো, নরমালের রেট অফ চেঞ্জ কোন দিকে হয়? শুধু টিএর দিকে হয়? শুধু টিএর দিকে হয় না, তাহলে এদের ফ্যাক্টরকে গুড করে রেজাল্টেন্ট। এটা কি স্কেলার কোয়ান্টিটি? এটাও একটা স্কেলার কোয়ান্টিটি। এটা এটা বাদ দাও, তাহলে এটা কোন দিকে হলো? পি এর দিকে। আর এটা পি এর দিকে। এখন এটা যোগ আছে, তাহলে কোন দিকে হবে? রেজাল্টেন্ট দিকে। এটাকে আমরা বলি যে আচ্ছা, একটা আসলে যে পাই আই প্লাস 6 যে এই ভেক্টরটা কোন প্লেনে আছে? পাই আই স্কয়ার এক্স এর প্লেনে আছে, কারণ আই আর যে এক্স এর প্লেন তৈরি করে, আই যে ঠিক তেমনই হবে। এটা তাহলে স্যার ইয়া প্লেনে আছে, ভি আর টি এর প্লেনে আছে। ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট হবে না? টি আর বি এর প্লেনে আছে, যে প্লেন তৈরি হয়েছে ওই প্লেনে সেই আছে। প্লেনে এই ভেক্টরটা আছে। যেমন আই আর জে দ্বারা যে প্লেন তৈরি হয়েছে সেই প্লেনে 5 প্লাস 6 আছে, তার মানে এখানে টি ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা একটা প্লেন তৈরি হবে। এটা কিন্তু দুইটা ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন, এই ভেক্টরের স্কেলার গুণ, এই ভেক্টরের স্কেলার গুণ মানে যোগ, এটাকে আমাদের ম্যাথের ভাষায় বলা হয় লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন। জি স্যার। তো লিনিয়ার কম্বিনেশন ভেক্টরের ফলে প্লেন তৈরি হয়, যেটা ওই ভেক্টরগুলো দ্বারা জেনারেটেড। যেমন একটা এক্সাম্পল দিয়েছিল, আই জে যে লিনিয়ার কম্বিনেশন দিয়ে যে ভেক্টরগুলো তৈরি হচ্ছে সেটা ওই প্লেন আই জে দ্বারা যে এক্সপেরিমেন্ট ছিল না, তাহলে যে রেট অফ চেঞ্জ অফ নরমাল ভেক্টর প্রিন্সিপাল নরমাল ও ডিভিয়েশন থাকে এই ভেক্টরগুলো পি আর বি দ্বারা যে প্লেন তৈরি হচ্ছে সেখানে, ঠিক আছে? পি আর বি দ্বারা যে প্লেন তৈরি হচ্ছে তার একটা নাম আছে স্পেসিফিক্যালি, যেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম, আমরা বই পড়লে বুঝতে পারবো। তিনটা ফান্ডামেন্টাল প্লেন আছে, একটা হচ্ছে অসিলেটিং প্লেন, একটা হচ্ছে নরমাল প্লেন, একটা হচ্ছে রেকটিফাইং প্লেন, ঠিক আছে? যাই হোক, তোমরা ওটা দেখে নিও। তো আমাদের এইটুকুর পরে আমরা বলতে চাচ্ছিলাম কার্ভেচারটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে 0 বলেছিলাম, আর টরশনটা এখন বলবো। ধরো এই প্লেনে আমার বোর্ডে একটা কার্ভ আছে, বোর্ডে একটা কার্ভ আছে, এই পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্ট এটা, ট্যানজেন্টের সাথে এটা এটা টি, এটা এম, এই পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্ট এটা, নরমাল এটা, টি আর এম কি মুভ করতেছে, তাদের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে বি কি তার ডিরেকশন চেঞ্জ করতেছে? বি না স্যার। তারপরে দেখো
এটা প্লেনে আছে, প্লেনে আছে। বি চার্জ চেঞ্জ করতেছে না। এন্ড পারপেন্ডিকুলার অবস্থায় আছে, এখানে পারপেন্ডিকুলার অবস্থা আছে। এদের মধ্যে চেঞ্জ আছে, কিন্তু ডিরেকশন ডি চেঞ্জ হচ্ছে না। কিন্তু বাইনর্মাল সবসময় প্লেনের সাথে পারপেন্ডিকুলার না। জি স্যার। বাইনর্মালের ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখানেও বোর্ড থেকে বাইরের দিকে যাচ্ছে পারপেন্ডিকুলার, এখানে বোর্ড থেকে বাইরের দিকে পারপেন্ডিকুলার যাচ্ছে। তাহলে বাইনর্মালের ডিরেকশনের কি কোনো চেঞ্জ আছে? না। কেন চেঞ্জ নাই? কারণ আমার এই কার্ভটা আসলে একটা প্লেনই আছে, যদি প্লেনে না থাকতো তাহলে হয়তো। প্লেন কার্ভ, তাহলে বাইনর্মালের রেট অফ চেঞ্জ নাই, জিরো। বাইনর্মালের রেট অফ চেঞ্জ না থাকা মানে হচ্ছে টরশন জিরো। তাহলে কোন কার্ভের ক্ষেত্রে টরশন আমার জিরো হচ্ছে? প্লেনার কার্ভ। তাহলে কোন কার্ভের ক্ষেত্রে টরশন থাকবে? স্পেসে যে কার্ভটা আছে, আমি এখানে স্পেস কার্ভের কথা বলছি। স্পেস কার্ভে মোচড় বা প্যাচ থাকবে, সেইটা ইকুয়াল করা হচ্ছে প্লেনের ক্ষেত্রে এরকম পসিবল না। ঠিক আছে, আমরা মনে আছে দেখি তুই বল একটু, ভয় লাগে নাকি এতে? আচ্ছা, x y z দেয়া আছে, মানে কম্পোনেন্ট ওয়াইজ ফাংশনটা দেয়া আছে। সেখান থেকে আমরা ভেক্টরগুলোর ফাংশনটা লিখতে পারবো। আর the function of t is t cos t I shall t sin t theta 4t theta। x এর জায়গায় y এর জায়গায় z এর জায়গায় ফাংশনগুলো লিখতে হবে। এটা হচ্ছে corresponding vectorial function, just representation। এটা কিন্তু vectorial function-ই, just এখানে component wise লিখতে Component wise দেখা হয়েছে এখানে। আমি Space। explicitly ওই ফর্মে লিখলাম। আচ্ছা, আমাকে কি বের করতে হবে? কি বের করতে হবে? বের করতে হবে কাপড়টা হয়তো বের করতে হবে। সবগুলো থেকে বের করতে পারবো না। আমাকে বলো কি বের করার জন্য? the by definition t is dr ds। এখানে কি s এর জন্য ডেরিভেটিভ করা যাবে? যাবে না? কি আছে? r প্লেনের জন্য করতে হবে। তাহলে আমাকে কি আমি t থেকে dr by dt divided by s নাই, তাহলে আমি কি পাবো? dr by dt divided by ds by dt। ঠিক আছে, এটা একটা কথা। তাহলে আমি নিউমারেটরটা ক্যালকুলেট করে দিলে দেন ডিনোমিনেটর রেশিওগুলো কি পেয়ে যাবো। নিউমারেটর ক্যালকুলেট করলে আমাদের জন্য খুব ইজিলি ক্যালকুলেশন করা যাবে। করলে প্রত্যেকটা কম্পোনেন্টের ডেরিভেটিভ হবে। আমরা যেভাবে করে ডেরিভেটিভগুলো করে আসবো, সেটা করলে আসলে 3 sin t I shall 3 cos t theta 4 theta। দেখো তো দেখি এটা কি আমি ঠিক লিখলাম কিনা। ঠিক আছে, আচ্ছা আমি নিউমারেটর ক্যালকুলেট করে ফেলেছি, ডিনোমিনেটরটা ক্যালকুলেশন করা বাকি আছে। আচ্ছা, ডিনোমিনেটর যদি ক্যালকুলেট করতে হয় তাহলে ds dt কোথা থেকে? s তো দেয়া নাই, যেমন s একটা ফাংশন আছে এই টার্মস অফ t তে, তাহলে ডেরিভেটিভ t এর জন্য করলে ds dt পাবো, দেয়া তো নাই। তাহলে এটা কিভাবে আমরা বের করতে পারি? এটা আসলে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে dr dt ম্যাগনিটিউডটা আসলে ds dt এর সমান। dr dt ম্যাগনিটিউডটা আমার ds dt এর সমান। তাহলে তুমি পরবর্তীতে dr dt ds dt এর পরিবর্তে কি লিখতে পারো? ম্যাগনিটিউড অফ t এর ম্যাগনিটিউডটা লিখতে পারো। ঠিক আছে, কিভাবে আসলে আমি হয়তো দেখাবো। তাহলে আলটিমেটলি ভেক্টর বাই ভেক্টর মান, ভেক্টর বাই ভেক্টরের মান, এই ভেক্টরের মান কত? 5 না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওই দূরে তো তাহলে t আসলে কত আসছে?
3 ভেক্টর বাই ভেক্টরের মান কি আসতেছে হচ্ছে এই ভেক্টরটাকে 5 দিয়ে ভাগ করলে -3/5 5 দিয়ে ভাগ করে দিলেই হয় -3 sin 3 by 5 I cap plus 3 cos t j by 5 plus 4 by 5 এখানে এটা হলো বুঝতে পেরেছো? জি স্যার। মানে আমি কি মূল ফর্মুলাটা হচ্ছে ভেলোসিটি, এটা ভেলোসিটি না? ভেলোসিটি না এটা? ভেলোসিটিকে স্পিড দিয়ে যদি ভাগ করি, মানে ভেলোসিটি অ্যাবসলিউট ভেলোসিটি যদি ভাগ করি তাহলে আমি থিটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কিভাবে আসলো সেটা তোমরা একটু চিন্তা করলেই পেয়ে যাবা। তোমরা জানো এই পয়েন্টটা যখন পি হয়, এটা যখন পয়েন্ট কিউ হয়, এটার কোঅর্ডিনেট যদি x y হয়, এটার কোঅর্ডিনেট যদি x প্লাস ডেল্টা x হয়, y প্লাস ডেল্টা y, এটা যেখানে ডেল্টা x আর ডেল্টা y জাস্ট সামান্য চেঞ্জ, তাহলে p এবং q দুটো কাছাকাছি কাছাকাছি, বাট আমার আকার সুবিধার জন্য একটু দূরে রাখলাম, বাট বলছি কাছাকাছি। তাহলে আমার এই রানটুকু কত আর এই রাইটটুকু কত, হাইট কত এবং এই হাইটটা হচ্ছে আমার ডেল্টা y আর এই ডেল x, এটা হচ্ছে ডেল x। তাহলে আমার এই p এবং q যে সংযোগকারী সরলরেখা সেকেন্ড লাইন, এই সংযোগকারী সরলরেখার দৈর্ঘ্য কত হবে? √del x del x স্কয়ার প্লাস del y স্কয়ার। এই সরলরেখার দৈর্ঘ্যের বর্গ, মানে এটা আমরা রূপান্তর করতে পেলাম। এই দৈর্ঘ্যটাকে যদি আমি del s করি তাহলে del s স্কয়ার ইকুয়াল টু দিস। আমি 2D তে আছি, 3D তে একই করে এক্সটেনশন করা যাবে del z, তাই না? এখন যদি আমার del x আর del y 0 এর কাছাকাছি যায়, তাহলে ওদের পরিবর্তন যদি নগণ্য হয়, তাহলে delta x dx হয়ে যাবে না, delta y dy হয়ে যাবে না। আচ্ছা, delta s ds হয়ে যাবে না? জি স্যার। ds স্কয়ার dx স্কয়ার dy স্কয়ার হলো। আচ্ছা, পেয়েছো? ঠিক আছে? আচ্ছা, এখানে আমি যদি dt হোল স্কয়ার দিয়ে ডিভাইড করি বাই 4 কে, dt হোল স্কয়ার দিয়ে ডিভাইড করি বাই 4 কে, তাহলে কোনো মানে কোনো চেঞ্জ আসবে না। কিন্তু রাইট সাইডটা কি আমার ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউডের স্কয়ার না? খেয়াল করে দেখো, আমার ভেলোসিটি ভেক্টরটা যদি ওই যে ডিসটেন্স drdt, drdt কে ম্যাগনিটিউড দিলে কি কম্পোনেন্টগুলোকে স্কয়ার করে যোগ করা লাগে না? তাহলে রাইট সাইডটা dr dt ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার না? তাহলে উভয় পক্ষে স্কয়ার ক্যান্সেল করলে ds drdt ম্যাগনিটিউড সমান আসতেছে। জি স্যার। এমন কেউ আছো বুঝো নাই? এটা অনেক মানে ইজি ছিল, মানে যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আর্ক লেন্থের সাথে ডিফারেনশিয়ালের যে সম্পর্ক, dx dy এর যে সম্পর্ক, ds স্কয়ার ds স্কয়ার ইজ ইকুয়াল টু dx স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস z স্কয়ার। ঠিক আছে, এটা আমরা এখানে লিখি ds স্কয়ার হচ্ছে e আর ভেক্টর এবং d আর ভেক্টর, এটা ডট প্রোডাক্ট। ডিফারেনশিয়াল r এবং ডিফারেনশিয়াল r এদের ডট প্রোডাক্ট হচ্ছে ds স্কয়ারের সমান। এখানে আমরা মনে রাখতে পারবো স্যার এটা কই থেকে আসছে স্যার? এটা কই থেকে আসছে? এটা সেম। আচ্ছা আচ্ছা, এই চিত্র নাই ধরো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। তখন আসলে d আর ভেক্টরের সাথে দিয়ে ভেক্টর আসছে এটা আসছে। জি স্যার। আচ্ছা, আমরা কি পর্যন্ত করলাম, বাকি বিষয়টা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ওকে মুছে দিলাম। স্যার 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 এইখানে স্যার এই দুটার যোগফল ডিএস ছিল না স্যার? এখান থেকে ডটটা কীভাবে ডিআরটা কীভাবে আনলাম এখান থেকে? ঠিক
ঠিক আছে আমার বাস আর নেক্সট ক্লাস একটু খেয়াল করে রাখবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার সিভিলের ক্লাসে